তানভীর ভাইয়ের সাথে দেখা করার কথা, অথচ তার আসার নাম নাই। আমি এসে এখানে বসে আছি। স্বপন আহমেদ, রাইট? হ্যাঁ, আমি স্বপন আহমেদ। বাট আপনি কে? मैं वही हूँ जिससे आप मिलने आए। আরে ভাই, কি যে বলেন, আমি তো তানভীর ভাইকে চিনি, আপনি তো তানভীর ভাই না। আমি তো এখানে। ওই তো তানভীর ভাই ওইখানে। এই তানভীর ভাই, কি অবস্থা? ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, স্বপন আহমেদের ইন্টারভিউ ভালো করে নাও, আর তা না হলে কিন্তু পিটার মার বাপ করে ছেড়ে দেবে। আরে সালমান খান ভাই, আমি এখন আপনাকে চিনতে পারছি ভাই। একটা সেলফি। আচ্ছা, নো 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 নো, এখন কোনো সেলফি না, আগে ইন্টারভিউ শেষ করো, তারপরে সেলফি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, চলেন তাহলে আপনি ইন্টারভিউটা নিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, চলেন। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস খুবই ভালো ভিডিও এডিটিং করেন এডিটর স্বপন আহমেদ। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। দেখতে পাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে তার এডিটিং কারবারির মাধ্যমে যে সালমান খান স্বয়ং নিজে এসে আমার কাছে তাকে হস্তান্তর করে দিয়ে গেছেন তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। প্রথম প্রশ্ন, আপনি আপনার নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন নাকি হচ্ছে এডিটর হিসেবে? ইউটিউবার হিসেবে। আচ্ছা ঠিক আছে, ওকে। শুরুতে আমি জানতে চাই, আসলে আমি সবসময় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করি, কিন্তু আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আপনি যথাসম্ভব প্রথমে একজন এডিটর হয়েছেন, দেন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাই তো? সো আমি আগে আপনার এডিটিং এর গল্পটা শুনতে চাই। কবে থেকে এডিটিং করছেন, কোথাও শিখেছেন কিনা এত দুর্দান্ত দুর্দান্ত এডিটিং করেন, বা কিভাবে কি? ওইটা হচ্ছে আমি শুরু করি 2015 সালে। 15 সালে যখন আমি ল্যাপটপ কিনি, তখন দেখা যাচ্ছে আমি টেকনোলজি বিষয়ে ইন্টারনেটে টিউটোরিয়াল দেখি। টিউটোরিয়াল দেখার পর সেখান থেকে আমি ইন্টারনেটের অনেক কিছুই জানতাম। তখন ওয়েবসাইট বানাইতে পারতাম, তারপর হচ্ছে নানান রকম অ্যাপস নিয়ে কাজ করতাম। তারপর হঠাৎ করে আমি দেখি যে সালমান খান গ্রিন স্ক্রিনে একজন নায়িকাকে কুলে নিয়ে ঝুলে আছে। আচ্ছা, এইটা পাহাড়ের মধ্যে দিয়ে দিছে, চেঞ্জ করে গ্রিন স্ক্রিন। তো তখন আমি অবাক হয়ে যাই। আমি তো জানি 2015 সালে আমি জানি তখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ভিডিওর করা যায় না। তো যখন আমি দেখলাম যে সালমান খানের ঝুলে আছে সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে, তখন আমার এটা শেখার আগ্রহ জাগলো। তারপর আমি অ্যাডোবি আফটার ইফেক্ট, যেটা দিয়ে আমি কাজ করি ভিএফএক্সের, ওইটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করি, শেখার চেষ্টা করি ইউটিউব থেকে। তো দেখতে দেখতে তারপর ইউটিউব থেকে আমি শিখা আর কি। আমার এটা মানে আপনি এত দুর্দান্ত এডিটিং শিখেছেন সম্পূর্ণটা ইউটিউব থেকে? ইউটিউব থেকে। আপনি মানে এডিটিং এর ক্ষেত্রে কোন কোন মানে সফটওয়্যার ইউজ করছেন? ওইটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই দুইটা। আপনি কি সালমান খানের খুব ভক্ত না? না, আমি কারো ভক্ত না, ভালো লাগে সবাইকে। না, আমি শুরু থেকে দেখছি যে সালমান প্রীতি আছে আর কি, যেমন সালমান খান আমার এডিটিং এর মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেল। ভালো লাগে, শাহরুখ খান, সালমান খান, আর অনেকে, সবাইকে ভালো লাগে। এবার একটু কন্টেন্ট মেকিং এ দিয়ে চলে আসি। দুর্দান্ত কন্টেন্ট বানান এবং কন্টেন্টের মাধ্যমে আসলে সমালোচনা থাকে, মানুষের ভুল ধরিয়ে দেওয়া থাকে, অনেক বিষয়গুলো থাকে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে এসেছেন কিভাবে? ওইটা হচ্ছে আমি তখন ইন্টারে পড়ি, হয়তো ইন্টারে পড়ি, তখন আমি আমার মাকে বলি যে, তখন আমার মা বলতো যে পাশের বাসার অমুকের ছেলে পানি বিক্রি করে পড়ালেখা করে, আর তোরে আমি হাত খরচ দেই, টোটাল খরচ আমি দিচ্ছি, অথচ তুই পড়ালেখার পাশাপাশি অন্য কোনো কাজ করিস না। তো আমি বলতাম যে আমি যখন কিছু করব, বড় ধরনের কিছু করব, এরকম। তারপর আমি আমার মাকে বলি যে আমি ল্যাপটপ কিনবো, আমাকে টাকা দাও, আমি কাজ করার চেষ্টা করব। টাকা দিল। তারপর আমি বললাম যে আমার একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেওয়া লাগবে, কারণ ফ্যামিলির সাথে থাকলে এখানে কাজ করা যায় না, সাউন্ডের কারণে কাজ করা যায় না ফ্যামিলির সাথে। তখন আমি ফ্ল্যাট বাসা ভাড়া নিলাম। আমি বললাম যে 3 মাসের টার্গেট আমার, ইউটিউবিংয়ে যদি আমি সাকসেস হতে পারি তাহলে ইউটিউবিং করব, আর যদি সাকসেস হতে না পারি তাহলে আমি যে কোনো কাজ করব। তারপর আমি শুরু করি, প্রথম দিন যাই কোনো ভিডিও দিই না, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তখন কে হবে মাসুদ রানা, এইটা অনেক বেশি ভাইরাল হয়। এখানে যারা যাচ্ছিল, যারা ওইখানে অভিনয় করার জন্য যায়, তাদেরকে অপমান করতেছিল। বাংলাদেশের সবাই প্রতিবাদ করতেছিল যার যার জায়গা থেকে। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু এডিটিংটা পারি, আমি কেন এডিটিংয়ের মাধ্যমে সেখানে উপস্থিত হচ্ছি না, তাদেরকে শায়েস্তা কেন আমি করছি না। তো তারপর আমি সেইখানে কে হবে মাসুদ রানা, সেইখানে আমি নিজেকে ওইখানে উপস্থিত করি।
এবং সেখানে যারা জাজ ছিল তাদেরকে আমি অপমান করি এক কথায় আর কি। তো ওইটা অনেক বেশি ভাইরাল হয়। কন্টেন্টের ভাষায় ওটাকে রোস্ট করা বলে, আমরা ওইদিকে থাকি, অপমান বলে একটু কেমন দেখায়, মানে একটু পচানোর মাধ্যমে তাদের ভুলগুলো তুলে ধরা, এইটি হচ্ছে রোস্টিং আর কি। তো তখন বাংলাদেশের সবাই ফার্স্ট টাইম দেখলো, ভাবতেছে এটা সত্যি, উনি হয়তো সত্যি সত্যি কে হবে মাসুদ রানা এখানে ছিল। ফার্স্ট টাইম তো কেউ মানে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা এডিটিং। তো প্রচুর শেয়ার করে, তো ওইখান থেকে সবাই আমাকে চিনে যে কে মাসুদ রানা হিসেবে চিনে আমাকে। তো এটাই ছিল, তারপর সাকসেস, তারপর আর পিছনে তাকানো লাগাতে হয়নি। এরপরে আপনি একের পর এক কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, তাই তো? তো এই যে এখন বলছিলেন না যে আপনার আম্মু একটা সময় বলছিল যে মানে সবার ছেলে পেলে ইনকাম করে আর আমি হচ্ছে তোমাকে হাত খরচ দিচ্ছি, এখন তো আপনি ইনকাম করছেন, তো এখন আপনার আম্মুর ভাষ্য কি? এখন তো সবাই খুশি, সবাই খুশি, তারা আপনার কন্টেন্ট দেখে? অবশ্যই দেখে। কি বলে আপনার আম্মু, কি বলে আপনার কন্টেন্ট দেখে? তারা খুশি, কারণ তাদের ছেলে এখন একজন সফল ইউটিউবার, সাকসেস, প্রতি মাসে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনকাম করতেছি, এই জন্য সবাই খুশি। আচ্ছা, সাধারণত আমি কখনো আমার গেস্টদেরকে আপনি মাসে কত টাকা আয় করেন এই ধরনের প্রশ্ন করি না, কিন্তু আপনার ব্যাপারে আমি একটু ব্যাপারে প্রশ্নটা করবো, কিন্তু আমি একটু অন্যভাবে করতে চাই, আমাকে এক্স্যাক্টলি বলা লাগবে না। যেহেতু আপনি অনেক জনপ্রিয় কন্টেন্ট বানাচ্ছেন, আপনার কন্টেন্টের হিউজ পরিমাণ ভিউ হয়, মানুষ দেখে, সেক্ষেত্রে আসলে এই ধরনের কন্টেন্ট বানিয়ে মান্থলি কেমন অ্যাভারেজ আয় করা যাচ্ছে বা আয় করা সম্ভব? ওইটা হচ্ছে আমরা যারা ইউটিউবার, আমাদের যে ইনকাম সেটা হচ্ছে, আমার মনে হয় না যে বাংলাদেশে পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, অন্য কোনো ব্যক্তি মানে সরকারি চাকরি যারা করে কেউ পায় কিনা, এইরকম আর কি। কাফি রিসেন্টলি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিল যে তার এক মাসে ইনকাম 38 লক্ষ টাকা। অনেকেই ভেবেছে এডিটেড ভিডিও, মানে এডিটেড একটা স্ক্রিনশট, আবার অনেকে বলেছেন সম্ভব, অনেকে বলছে সম্ভব না, ভুয়া বিষয়টা, সে হয়তো এটা বলছে, কিন্তু এই ধরনের কি সম্ভব? সম্ভব। কাফিরটা তো কমই, এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা প্রায় আমার আইডিয়া অনুযায়ী 70 থেকে 80 লাখ প্রতি মাসে ইনকাম করে, শুধু ফেসবুক বা কন্টেন্ট মানে? শুধু ফেসবুক থেকে 70 থেকে 80 লক্ষ টাকা শুধু ফেসবুক, দেন ইউটিউব আছে, তাও আবার একজন মহিলা, নাম বলবো না, একজন মহিলা। এবার চিন্তা করেন একজন মহিলা এই টাকা ইনকাম করে। আমি চিন্তা করে গেছি তো আপনার কথা শুনে। সো এই জন্য আমি বলবো যে যারা বেকার আছে তারা যেন চেষ্টা করে, তবে সেটা অবশ্যই ভালো কন্টেন্টের মাধ্যমে, সমাজের যেন ক্ষতি না হয়। আচ্ছা, আপনার কন্টেন্টের যে ব্যাপারটা হয়, আপনি হিউজ পরিমাণ কন্টেন্ট দেন না, কিন্তু টপিক ভিত্তিক সমালোচনামূলক কিংবা ট্রল কিংবা প্রতিবাদমূলক কন্টেন্টগুলো দেন আপনি আসলে কন্টেন্টের ক্ষেত্রে টপিক চয়েস করেন কি হিসেবে? ওইটা হচ্ছে যখন আমার মনে হয় যে এরকম ব্যক্তিকে রোস্ট করা দরকার, মানে আর রোস্টিংটা করি আমি হচ্ছে প্রতিবাদের মাধ্যমে, যে প্রতিবাদ করি সে যে ভুলটা করলো সেটা পচানোর মাধ্যমে সেই ভুলটা তুলে ধরার চেষ্টা করি। তো যখন মনে হয় যে এই ব্যক্তিকে রোস্ট করা দরকার, তো তখনই সেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাই। যেমন কিছুদিন আগে হকার সাংবাদিক, তাকে নিয়ে বানালাম, কারণ মনে ময়ূক রঞ্জন, তার নাম তো আমি দিলাম হকার সাংবাদিক, যদিও সবাই চিনবে, বুঝবে যে কার কথা বললাম। তা তাকে নিয়ে রোস্ট করি, কারণ হচ্ছে তাকে কেউ মানে পচাইতে পারতেছিল না তাকে কেউ, কারণ সে তার মতো তার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিচ্ছিল, কেউ কিছু করতে পারতেছিল না। বাট আমার তো এডিটিংয়ের দক্ষতা আছে, সেই জন্য তাকে যে বস্তায় বললাম, অনেকেই জানে হয়তো বাংলাদেশে বস্তায় বললাম। তো এইটাই, মানে আমারটা আশা করি ইফেক্ট পড়ছে তাদের ওইখানে। কিন্তু একটা বিষয়ে প্রশ্ন হচ্ছে যে রিপাবলিক বাংলা টেলিভিশনে তো উনি একজন প্রেজেন্টার প্লাস মেবি সামথিং কোনো একজন সাংবাদিক পদধারী আর কি, তো ওই চ্যানেলটাকে কি আপনার আসলে নিউজ চ্যানেল মনে হয় নাকি এটা কন্টেন্ট ক্রিয়েটিং ফানি চ্যানেল মনে হয়? ওইটা বলতে গেলে যাত্রাপালার একটা মঞ্চ মনে হয় আমার কাছে, কারণ ওইখানে শুধু যে ময়ূক, বন্ধুর কথা বলতেছি, বন্ধু তোমাকেই বলতেছি, যে শুধু যে ময়ূক, ওকে আমি বন্ধু বলে ডাকি আর কি, সম্বোধন করি, মজার মানুষ তো। তা শুধু যে ময়ূক রঞ্জন ঘোষ সে কিন্তু না, একজন মহিলা আছে সেও তার মতনই, তার পাশাপাশি আরেকজন আছে সেও সেম, মানে ওইখানে যারা আছে সবাই একরকম, মানে তাদেরকে একজনকে মনে হয় না আমার কাছে ব্যক্তিগতভাবে যে তারা কোনো সাংবাদিক, সবাই মানে যাত্রাপালায় অভিনয় করলে যে এরকম না ওইরকম, হয়তো বা উনি নিজে বাছাই করে ওনার মতোই লোকজন নিয়োগ দিয়েছে, তারা এটা ইচ্ছা করে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা, ইচ্ছা করে, মানে আপনি বলছেন যে ময়ূক রঞ্জন যা করে ভাইরাল হওয়ার জন্য করে। তো আপনার বন্ধু প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, মানে উনি তো আমাদের দেশে বেশ পরিচিত, আমি জনপ্রিয় বলবো না, ময়ূক রঞ্জন বাংলাদেশে বেশ পরিচিত একটা মুখ, এবং আপনার কারণে সে এখন আরো বেশি পরিচিত পেয়ে গেছে। আপনার বন্ধু যে এই ধরনের ভিডিও বানাচ্ছে বা নিউজ প্রচার করে, তাকে নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছে, বন্ধুর সঙ্গে আপনার কোনো সংঘর্ষ হয়নি, কখনো কথা চ্যাট হয়েছে, যোগাযোগ হয়েছে? ওইটা হয় নাই, আমি যখন তাকে পচাই রোস্ট করি তখন হচ্ছে সে স্ট্যাটাস দেয় আর কি, তারপর আমি তাকে কমেন্ট করি একটা, কি স্ট্যাটাস দিয়েছিল সেটা মনে নাই শিওর আমার আর কি, বড় একটা স্ট্যাটাস আর কি।
তো সেখানে আমি কমেন্ট করি, সেখানে সে আবার রিপ্লাই দেয়, দিয়ে বলে যে স্বপন আহমেদ, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা। আমি হাসতে হাসতে শেষ। যেখানে তারা মিথ্যা প্রচার করে সেখানে আমাকে বলতেছে সত্যকে সত্য বলার জন্য। একটা ডায়লগ ছিল না যে ভূতের মুখে রাম রাম নাকি কি একটা কথা, ওই রকম অবস্থা তাদের। সারাদিন আপনি বসে গুজব ছড়াচ্ছেন, আপনি ভুয়া খবর দিচ্ছেন, ব্যাঙের মতো লাফাচ্ছেন, আপনি এসে আবার সত্য প্রচারের জন্য মানে এখানে তাগিদ দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আপনি সমালোচনা করেন, এই ধরনের মানে কি বলে এটাকে, ভিডিও বানাচ্ছেন, প্রতিবাদ করছেন, এগুলো নিয়ে কখনো থ্রেট খাননি, হুমকি এসেছিল? সেটা হচ্ছে আমার লাইফে কখনোই ওইরকম কোনো সমস্যায় পড়ি নাই, শুধুমাত্র একটা সমস্যায় পড়ছি। আর সেটা হচ্ছে অনেকেই হয়তো জানে, মানে সেই বিষয়টা নাই বলি, একটা চ্যানেল নিয়ে আর কি, যারা আমার নামে মামলা দেয় আর কি। সেটা হচ্ছে যে একজন মহিলা কান্না করে, চ্যানেলের মালিক দাবি করে। তো আমি সবসময় যেহেতু ফানি ভিডিওর পাশাপাশি আমি চাই সমাজে কিছু ভূমিকা রাখার জন্য, প্রতিবাদ করার জন্য। আর প্রতিবাদ আমার মন থেকে আসে, ভিতর থেকে আমার আসে। মহিলাটা কান্না করতেছিল, আমি এখন আবার ইমোশনাল হয়ে যাবো, আমি একটু ইমোশনাল। তো মহিলাটা প্রচুর কান্না করতেছিল, সেই কান্না দেখে আমি প্রতিবাদ করছি। তো সেই জন্য সেই চ্যানেল তারা আমার নামে মামলা দেয়, যদিও চ্যানেল না, সে ইউটিউবার, সে আমার নামে মামলা দেয়। তো এটাই ছিল আমার লাইফে একটা। আর তা না হলে আর কোনো সমস্যা নেই, যেইখানেই যাই, যদি আমি কোর্টে যাই, থানায় যাই, আপনার হসপিটালে যাই, প্রত্যেকটা মানুষ যথেষ্ট মানে ভালোবাসা দেখায়। আলহামদুলিল্লাহ, হ্যাটার্স আমি মনে করি কমই আছে আমার। কিন্তু কোনো দুঃখবোধ আছে যে দুঃখবোধ আসলে মানে রয়ে গেছে, কখনো কাউকে বলেননি? আমার লাইফে কোনো কষ্ট নাই, শুধু একটাই, এই যে বললাম যে মামলা দিল যে তাদের কারণে। কারণ তারা আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে। আর্থিক দিক দিয়ে তো তারা, আমি চাইলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা দিতে পারি এখনও, কারণ তারা আমার আর্থিক দিক দিয়ে প্রায় বলতে গেলে 60 লাখ টাকা ক্ষতি করছে তারা। তো তারপরে মানে আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি তাদের এই বিষয়টা। তো ওই এক বছর আসলে কি হয়েছিল যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার লাইফ থেকে কে নিয়েছে? ওইটা তো একজন ছেলে কান্না করে তখনই যখন তার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়। তো তারা যে সময় আমাকে মামলা দেয় তখন আমার ফ্যামিলিতে একটু সমস্যা ছিল। আমি যদি এই মামলা নিয়ে একটু ছুটাছুটি করি, তাদের কাছে না থাকি, তাহলে সমস্যা হয়ে যেত। তো যার ফলে অনেক তার মধ্যে আবার ডিবি অফিসে তারা তাদের পাওয়ার দিয়ে ডিবি অফিসে আমার যেই চ্যানেলের নামে কোনো অভিযোগ নাই সেই চ্যানেল পর্যন্ত রাখছে যেটাতে কোনো অভিযোগ নাই। তো এইসব বিষয় নিয়ে এইটাই আর কি। আপনার পেজে এখন লাইক ফলোয়ার কত? পেজে আছে প্রায় 3 মিলিয়ন, মানে 3 মিলিয়নের মতন। কিন্তু আমি যদি ভুল না করি আপনার পেজটা কিন্তু একবার হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল? এবং এটা ওইটা যখন হ্যাক হয় সেটা হচ্ছে বাহিরের দেশের মানুষ হ্যাক করে আর কি। ওইটা ওই ব্যক্তি হ্যাক করে না, মানুষে যাকে মনে করতো সে হ্যাক করে নাই। হ্যাক কোনো ব্যক্তি করতে পারবে না। তারা হচ্ছে অনেকে আছে স্প্যামিং করে, রেসপেক্ট জানাই তাদেরকে। স্প্যামিং যারা করে তারাও হ্যাক করতে পারবে না, কারণ হচ্ছে এটা সম্ভব না হ্যাক করা। কারণ আমি হ্যাক নিয়ে কাজ করছি তো আগে, সেই জন্য জানি। তাহলে আপনার পেজে কি হয়েছিল? হ্যাক হয়েছিল নাকি? ওইটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে কিছু মাধ্যম আছে। অনেক আগে ছিল ফিশিং সাইট, এখন তো ফিশিং সাইট নাই। আর আমারটা যেটা হ্যাক হয় সেটা হচ্ছে যেভাবে, সেটা হচ্ছে যে আমি যে কম্পিউটারে কাজ করি সেইখানে কিছু ক্র্যাক ফাইল ইউজ করি ভিডিও এডিটিংয়ের জন্য, মানে ফ্রি ভার্সন আর কি। তো ওইটার মাধ্যমে হ্যাক হয় আর কি, কিন্তু সরাসরি পারবে না কেউ। সেইটা হচ্ছে নাম ধরেই বলি যে আমাদের বাংলাদেশে জনপ্রিয় একজন আছে লাল রনি ভাই, আরেকজন ছিল দিশু আহমেদ। তো তারা দুজন আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। তারা দুজন বলতে, স্বপন ভাই আপনি যেই প্রসেসিংয়ে কাজ করতেছেন এইভাবেই করেন, আপনি যদি টাকা দিয়ে কারোর মাধ্যমে করান সেম আপনার মতোই কাজ করবে, আপনি আপনার মতো কাজ করেন, ফেসবুকের সাথে কথা বলেন, তারাই ঠিক করে দেবে। তারপর একটা না 4 মাস আমি চেষ্টা করি, তারপর নিজেরটা নিজেই মানে নিয়ে আসি। এই যে এত কষ্টের পরিশ্রমের একটা পেজ হঠাৎ করে হ্যাক হোক বা গায়েব হয়ে যাক, প্রথম দিনের কথা জানতে চাই, আসলে ঘুম হয়েছিল? এখন আমরা হচ্ছে ইউটিউবার, সো আমাদের একটা ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয় বা ফেসবুক পেজ যদি হ্যাক হয়, সেটা আমাদের পুরো কেরিয়ার বলতে গেলে শেষ। আমি আরেক বলবো কি না ডিবি অফিসের বিষয়, আমার তখন মানে যে সময় ডিবি অফিসে আমার চ্যানেলগুলো রাখে, আমি আগে বলিনি সব ডিবি তো আর খারাপ না, আপনার চ্যানেল রেখে দিয়েছিল তারা? আচ্ছা, চ্যানেল যখন রাখে তখন আমার এরকম চিন্তা ভাবনা ছিল, যদি তারা আমার চ্যানেল কিছুদিনের ভিতর না দেয়, আমি কেরোসিন নিয়ে যাব ডিবি অফিসের সামনে, যাওয়ার পর সেখানে আমি নিজেকে শেষ করে দিব। কারণ বলবো কি না জানি না, আচ্ছা আমার বলি, তখন আমার কাছে মনে হতো যে ডিবি অফিস না, সেটা হচ্ছে ডাকাত বা ছিনতাইকারীর কোনো একটা
যে তারা ডাকাতি করে আমার কাছ থেকে রেখে দিল, যেই চ্যানেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সেটা তারা কিভাবে রাখতে পারে। আমাকে তারা ডাকলো, আমি গেলাম, যেহেতু আমি একজন পাবলিক ফিগার সেই হিসেবে আমার যাওয়া উচিত আমি মনে করলাম, সচেতন নাগরিক হিসেবে আমি গেলাম। তারা আমাকে ভয় দেখাচ্ছে, বলতেছে স্বপন ভাই আপনার তো হয়তো জেলে যেতে হতে পারে। আমি বলি মানে কি, আপনারা আমাকে ডাকলেন, আমি আসলাম, এখানে আপনারা এই কথা কিভাবে বলতে পারেন যে জেলে যেতে হতে পারে। তো এরকম তো এখানে কিছু ডিবি ছিল ভালো আর কিছু খারাপ। তো এটার ফলে মনের কষ্ট থেকে, যেটা বললেন যে চ্যানেল যদি নাই হয়ে যায় কি হবে, কষ্টটা কীরকম, এই যে কষ্ট, কেরোসিন নিয়ে গেলাম সেখানে, এরকম চিন্তা ভাবনা ছিল আর কি। তো এটা আর কি প্রচুর সন্তানের মতো এক কথায়। ফেসবুক পেজটা যখন ফেরত পেলেন সেদিন কেমন লেগেছিল? অনেক খুশি, শুধু আল্লাহ আল্লাহ বলছি। অনেকে বলে যে মানুষ জনপ্রিয় হয়ে গেলে অহংকারী হয়ে যায়, আপনি কতটা অহংকারী হয়েছেন? আমি আল্লাহর রহমতে কোনো অহংকারী হই নাই। যখন কেউ সেলফি তুলতে, একটা অভ্যাস আমার আছে, সেটা হচ্ছে আমি মাস্ক পরে বাহিরে বের হই। এটার জন্য অনেকেই অনেক কথা বলে, অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে মাস্ক পরে বের হই। এখন আমি তো জানি আমার সমস্যা হয়, তো যখন কেউ আমাকে দেখে মাস্ক পরা অবস্থায়, ক্যাপ পরা অবস্থায় চিনে ফেলে, তো তখন আমি ডাইরেক্ট মাস্ক খুলে তাদের সাথে সেলফি তুলি। আমি অন্য যারা আছে পাবলিক ফিগার, তারা দেখি তাদের কাঁধে হাত দিয়ে ছবি তুলে, কিন্তু আমি বলি যে আমার কাঁধে তারা যেন হাত দিয়ে ছবি তুলে, এইরকম টাইপের মানুষ আমি। আপনি যেমন মানুষকে পচান, ধরুন ময়ূরকে পচিয়েছেন, তেমন অনেকে আবার আপনাকে অপছন্দ করে, অর্থাৎ আপনাকে নিয়েও ট্রল হয়, আপনাকে নিয়েও সমালোচনা হয়। তো এই ট্রল সমালোচনাগুলোকে আসলে আপনি কোন দৃষ্টিতে দেখেন? এটা হচ্ছে, যেহেতু আমি একজন পাবলিক ফিগার, ইউটিউবার, সো আমি যদি ভালো কন্টেন্ট বানাই তখনও অনেকে গালি দিবে, খারাপ বানালেও গালি দিবে। সো এই জন্য মানে কমেন্ট কখনই আমি মানে মাথায় নেই না, যে কে কী বললো সেটা আমি মাথায় নেই না। যদি দেখি যে খারাপ কমেন্ট করতেছে আমার কোনো ভিডিওর জন্য, যে স্বপন ভাই আপনি এই ভিডিওটা বানালেন, এটা উচিত হয় নাই, তখন আমি ওই রকম কাজ করার মানে চেষ্টা করি না নেক্সটে আর কি। আপনি মনে হয় টিকটকার মামুনকে নিয়ে একটা পোস্ট করেছেন। আসলে মামুন বলুন, লায়লা বলুন, কিংবা আরও অনেকে আছে এই ধরনের পারিবারিক ইস্যু, ব্যক্তিগত ইস্যুকে কাজে লাগিয়ে ভিউ কামাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে। এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের আসলে সামাজিক দায়বদ্ধতা কতটুকু থাকা উচিত, আর এদের ব্যাপারে আসলে আপনার কি মন্তব্য? বর্তমানে যে ক্রিঞ্জ টাইপের মানে ছেলে মেয়েগুলো বের হচ্ছে, যে টিকটক বানাচ্ছে, চুল কালার করে, এটা শুরু হয়েছে কিন্তু অপু থেকে। অপু ভাই ও যদি না করতো তাহলে কিন্তু এরকম হতো না। তারা যে ফার্স্টে শুরুর দিক দিয়ে যে ক্রিঞ্জ টাইপের ভিডিওগুলো করে, এটার ফলে কিন্তু সমাজের ক্ষতি হয়। তা অপুকে দেখে কিন্তু টিকটকে সবাই চুল কালার করে। আর প্রিন্স মামুনের যে স্ট্যাটাস দিলাম সেটা হচ্ছে যে মানে খারাপ লাগলো, তার লাইভটা দেখলাম আজকে আর কি, লাইভ দেখার পর খারাপ লাগলো যে ছেলেটা মধু খাইতে গিয়ে এরকম একটা এখন মৌমাছি তাকে ছাড়তেছে না, এই অবস্থা হয়ে গেছে। এইটা আমি বুঝতে পারলাম যে লাইভ দেখে ছেলেটা অনেক সমস্যার মধ্যে আছে, না পারতেছে ছুটতে, না পারতেছে পরে ছাড়তে। দোষ তো দুইজনেরই আছে, যে একজনের দুধে দেওয়া তুলসী পাতা, আরেকজনে দোষী, ওইরকম না, দুইজনেরই দোষ আছে। আপনি কিন্তু খুব ভালো এডিটিং করেন, তো আপনার কাছে বাংলাদেশের সিনেমা, নাটক বা কেউ কি অফার নিয়ে যায় না যে তুমি আসো এডিট করো? হ্যাঁ হ্যাঁ, অফার করছে। যিনি মারা গেছে চিত্রনায়ক মান্না ভাই, ওনাকে নিয়ে ভিডিও বানানোর কথা বলছিল, যে মুভি করবে সেখানে ইয়ে করার জন্য। তো আমি বলছি মানে না করে দিছিলাম আর কি, যেটা সম্ভব না, যেহেতু মারা গেছে একজন ব্যক্তি। আর তাছাড়া মানে আমি অন্যের আন্ডারে কাজ করা আমি পছন্দ করি না। আমি ছোটোবেলা থেকেই মানে অন্যের আন্ডারে যে কাজ করবো এরকম চিন্তা আমার ছিল না, যে আমি নিজে কিছু করবো এরকম চিন্তা ছিল। আমাকে অনেকেই অফার দেয় যে স্বপন ভাই 1 লাখ টাকা দিব, এরকম একটা ছবি এডিট করে দিতে হবে বা ভিডিও এডিট করে দিতে হবে নেগেটিভ। আমি বলি ভাই এইসব টাকা আমার দরকার নাই, কারণ আমি খারাপ কাজ আমি কখনোই করব না। তো এক কথায় আমি টাকার পিছনে কখনোই ছুটি না, এই জন্য আলহামদুলিল্লাহ টাকা আমার পিছনে আসে। আপনি হলিউড বলিউড সিনেমাটা দেখুন, তো হলিউড বলিউড সিনেমার সঙ্গে আমাদের দেশের সিনেমার যে এডিটিং কোয়ালিটি, সেটা আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয়? ওই রকম তো নাই, মানে এডিটিং যে ভালো করবো এরকম কেউ হয়তো নাই, আমি যতটুকু মনে করি। বাট আমি কি হলিউড মুভি যখন আমি দেখি, যে বাহুবলী ধরেন, যে বাহুবলী কিভাবে করলো, কোন এডিটিংটা কিভাবে করছে আমি বলে দিতে পারবো। মানে এক কথায় এমন কোনো এডিট নাই যে আমি বলতে পারবো না যে এই এডিটটা কিভাবে করলো, এইরকম। তো ভবিষ্যতে দেখা যাক, আমার চিন্তা আছে ইসলামিক টাইপের কোনো কিছু একটা করা, যেমন আর্তুগুল গাজী, উসমান, এইগুলোর টাইপের একটা করা, আর ওইখানে আমার এডিটিং দেখানো, ওইরকম চিন্তা আছে আমার। তো এখন আপনার মেধাকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের নাটক ভালো কিছু পায়, তাহলে আপনি সেই মেধাটা খাটাবেন না কেন? এখন সেইটা তো মুভি দিয়ে কেন করা লাগবে, মানে আমি ব্যক্তিগতভাবে মানে মুভি মানে পছন্দ করি না। আমি মিডিয়াতে আছি, ফানি ভিডিও বানাই, শর্ট ফিল্ম বানাই, নাটক বানাই, কিন্তু এটা পছন্দ করি না। একটা সময় আমি এই ভিডিও ছেড়ে দিব,
মানে ইসলামিক মাইন্ড থেকে আমি এটা পছন্দ করি না। আর শাকিব ভাইকে নিয়ে যদি বলি যে শাকিব খানকে নিয়ে মাঝখান দিয়ে তো সব হল একদম অফ ছিল, আমি খুশি ছিলাম। মানে চলচ্চিত্র অফ হয়ে যাচ্ছিল, খুশি ছিলাম মানে একজন মুসলিম হিসেবে আর কি। তো এখন আমার কাছে মনে হয় যে শাকিব খান ভাইয়ের জন্য এখন আবার সেই চলচ্চিত্রগুলো, সিনেমা হলগুলো আবার বাড়তেছে আর কি, বৃদ্ধি পাচ্ছে, মানুষ আবার সিনেমা হলের দিকে যাচ্ছে। তো এটার দিক দিয়ে মানে একটু আমার কাছে খারাপ লাগে যে শাকিব ভাই যদি সামনে পাইতাম তখন বলতাম, শাকিব ভাই তোমার কারণে কিন্তু এখন সবাই আবার সিনেমা দেখতে যাচ্ছে, এটার দায়ভার কিন্তু তুমি নিবা, যারা পাপ করবে সিনেমা দেখে সেটার দায়ভার কিন্তু তোমার। মানে এটা বলার আমার খুব ইচ্ছা আর কি। এখন বাংলাদেশে অনেক ধরনের অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কন্টেন্ট দেখা হয় বা তাদের কন্টেন্ট সম্পর্কে কি মূল্যায়ন করবেন? বাংলাদেশে যারা কন্টেন্ট বানাচ্ছে বর্তমানে তারা সবাই তো ভাইরালের চিন্তা করে, টাকা ইনকামের চিন্তা করে, যার ফলে কোন কন্টেন্ট বানানোর ফলে সমাজের ক্ষতি হচ্ছে সেটা দিকে তাদের কোনো নজর নাই। তাদের কাফির কথা বলবো না, বলে ফেলেন, কোনো সমস্যা নেই। কাফি কি পরিমাণ চেষ্টা করছে এটা আমি ভালো করেই জানি। খালি গায়ে তার গায়ের মধ্যে মেয়েদের নাম লিখতো, নাম লেখার পর দৌড়াতো, কাঁথা তারপর বালিশ এইগুলো নিয়ে দৌড়াতো, ব্রিজের উপরে গিয়ে শুয়ে পড়তো। মানে সে যথেষ্ট চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য। তো তার ফার্স্টের চেষ্টাটাও ছিল মানে একটু বলতে গেলে ক্রিঞ্জ টাইপেরই। তো এখন এটা উদাহরণ দিলাম আর কি, যে কাফিকে হেড করি ওইরকম না, জাস্ট উদাহরণের জন্য আর কি। তো এইরকম যারা ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট বানাচ্ছে ভাইরাল হওয়ার নেশায়, তারা আমাদের সমাজে মানে ক্ষতি করতেছে। তারা যখন সাকসেস হয় তখন কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু তাদেরকেই ফলো করে। তো আমি এইটাই বলবো যে যারা নতুন আছে তারা অবশ্যই যেন তাদের যে প্রতিভা আছে সেইটা দিয়ে যেন তারা চেষ্টা করে ভাইরাল হওয়ার জন্য। আমি যে আমার যে ভিডিও এডিটিংয়ের যে দক্ষতা, এটা দিয়ে আমি ভাইরাল হলাম, আমার প্ল্যাটফর্ম দাঁড় করালাম। আমি তখন হয়তো বলছিলাম যে আমি যেইখানেই যাই না কেন সবাই স্বপন ভাই, কেউ যে আমাকে গালি দিবে ওইরকম আমি মানে পাই না। সকল সেক্টরের মানুষই মানে স্বপন ভাই। আমার চাইতে বয়স অনেক বড়, আমার বাবার বয়সী, তারাও স্বপন ভাই। তো এটা আমার কাছে ভালো লাগে। কারণটা কি? কারণ আমি কখনোই নেগেটিভ টাইপের কোনো কাজ করি না। আমি যা করছি সেটা হচ্ছে সমাজে যেন ভালো কিছু করতে পারি। এই যেমন রোস্টিং করি, রোস্টের মাধ্যমে যেন তাদের ভুলগুলো তুলে ধরতে পারি, ওই রকম চেষ্টা করছি। প্রতিবাদ করি, আমার যে প্রতিভা আছে, যে ভিডিও এডিটিংয়ের দক্ষতা, ওইটা দিয়ে আমি ভাইরাল হয়েছি। তো এই জন্য যারা নতুন আছে তাদেরকে বলবো যে আপনাদের যে দক্ষতা আছে সেইটা দিয়ে আপনারা ভাইরাল হওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ভালোবাসা পাবেন প্রচুর। এই যে অন্য যে টিকটকার আছে রাস্তাঘাটে যে মার খায়, তাদের মতো মার খাওয়া লাগবে না আপনাদের। যে গালি শুনে, গালি দেয়, কমেন্টের মধ্যে ইচ্ছা মতন গালাগালি করে। আমার কমেন্ট চেক করেন, আলহামদুলিল্লাহ গালি কিছু তো থাকবেই। গালি অবশ্যই গালি নাই, ওইগুলো হচ্ছে হয়তো ব্যাড কমেন্ট করে যারা হ্যাটার্স আছে, তারপর কিন্তু অনেক কম সংখ্যক হ্যাটার্স আছে। তো ভালো কিছু দিয়ে যদি কেউ ভাইরাল হয় তারা সবার মাথায় থাকে, পায়ে থাকে না। আপনার মতে বাংলাদেশের সেরা বা আপনার চোখে দৃষ্টিতে সেরা 3 জন কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলেন। এটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব ভাই। আমার কাছে তো ভালো লাগে নাদির অন্দাকুর। হ্যাঁ, উনি হ্যাঁ ভালো। আচ্ছা, এই তো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের নাম শুনলাম, এবার 3 জন বাজে কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলেন যাদেরকে আপনার ভালো লাগে না। তাদের তো একটু খারাপ লাগে, এখন পরে আমার ফ্রেন্ড লিস্টে আছে, ওদের নাম যদি বলবো যে আরে স্বপনে এটা কি বললো। এখন বাজের মধ্যে তো মোটামুটি একটু কাফি আছে, আচ্ছা, কাফি, এক্সপ্লিকেশন আছে। এক্সপ্লিকেশনকে নিয়ে তো একটা কথাও বলছিলাম, আমি ভিডিও বানাইছিলাম যে সে আইফোন নিয়ে একটা ভিডিও বানাইছিল। তখন আমি বলছিলাম, সে দেখছে কিনা আমি জানি না, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে আমি জানি না ভাই তুমি দেখছো কিনা। বলছিলাম যে তুমি যে ভাই আইফোনের জন্য শুয়ে মানে এইভাবে মানে একটু ঝাঁকি দিচ্ছিল, এইভাবে করতেছো, তোমার সাথে তো তোমার সবসময় তোমার বাবা থাকে, তো এইরকম নেগেটিভ কাজটা যে করতেছো তা পিছনে কি তোমার বাবা ছিল? মানে সে যেন আঘাত পায় যে কিরে আমার বাবাকে নিয়ে এরকম কথা বললো, এরকম ভিডিও আমি আর করবো না, এই জন্য বলা আর কি। তো একটু খারাপ টাইপেরই কিছুটা মানে ক্রিঞ্জ টাইপেরই করে। ঠিক আছে, অনেক আড্ডা দিয়েছি, এবার নিজের ব্যাপারে বলেন তো। নিজের ব্যাপারে আপনি 3টা মিথ্যা কথা বলেন। আমি দেখতে অনেক সুন্দর। আল্লাহ ট্রল নেই করে, আমি কিন্তু মিথ্যা বলতেছি। আমি প্রতি মাসে ইনকাম করি প্রায় 80 লাখ টাকা। আমার গার্লফ্রেন্ড আছে প্রায় 100+। ওকে, আর এখন নিজের ব্যাপারে একটা সত্য কথা বলেন। আমি অনেক ইমোশনাল, আর মোটামুটি ইসলাম নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করি আমি। ওকে স্বপন আহমেদ, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, সময় শেষ হয়ে এসেছে কথা বলতে বলতে। অনেক দিন যাবত আপনার সাথে বসবো কিন্তু টাইমিং মিলছিল না। অবশেষে প্রায় 1-1.5 বছরের চেষ্টা আপনাকে পাওয়া গেছে।
আপনার কিছু সমালোচক আছে যারা আপনাকে একদমই অপছন্দ করে, আবার অনেক মানুষ আপনাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে ফেলুন। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আমি যদি কখনো নেগেটিভ টাইপের কন্টেন্ট বানাই তখন আপনারা আমার সেই ভুলটা ধরিয়ে দিবেন। কমেন্টের মধ্যে উড়াদুরা বলবেন যে স্বপন ভাই আপনার এই কন্টেন্ট মানে আমাদের কাছে ভালো লাগে না, এরকম কন্টেন্ট আমরা চাই না। তখন দেখবেন যে আমি ওই রকম কন্টেন্ট কখনোই বানাবো না। আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে, যতদিনই আসছি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই।